সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। প্রতি বছর নদী ভাঙন শুরু হয় জুন থেকে এবং তা চলে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। এই কয়েক মাসে নদী গর্ভে চলে যায় বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার মানুষ গৃহহারা, নিঃস্ব হয়ে পড়ে। নদী ভাঙনের মতো অন্যান্য দুর্যোগে বিপুল সংখ্যক মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসে। ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীতেও ভাঙনে প্রতি বছর বিলীন হয় বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে রংপুরে 115 কিলোমিটার দীর্ঘ তিস্তার দুই পাড়ের 111 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। প্রতি বছর 3.5 থেকে 4 হাজার বসতভিটা ও বিভিন্ন স্থাপনা ভাঙনের কবলে পড়ে। আর এইসব ভাঙন রোধে যৎসামান্য উদ্যোগ থাকলেও ঠেকানো কঠিন হয়ে পড়েছে। এসব নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী MA শামীম এবং রংপুর থেকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। এবং আজকে আমরা আমাদের মানচিত্রের আলোচনার বিষয় ঠিক করেছি নদী ভাঙন রোধে উদ্যোগ কি সামান্য। এবং আপনাদেরকে স্বাগত আমাদের আজকের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমেই নজরুল ইসলাম হক্কানি আপনার কাছে জানতে চাইব, দেশ তো উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তো নদী ভাঙন কিন্তু আমরা তারপরও রোধ করতে পারছি না। কেন রোধ করতে পারছি না? কিসের অভাব আসলে? বাজেটে বরাদ্দের অভাব, নাকি মন্ত্রণালয়ের গাফিলতি, নাকি প্রাকৃতিক দুর্যোগ বলে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া অবহেলা করে? কিসের অভাব? ধন্যবাদ। আমি তিস্তা নিয়েই, তিস্তা পানি, তিস্তা নদী নিয়ে কাজ করছি, আন্দোলন করছি। তিস্তার বৈশিষ্ট্য আর পদ্মা যমুনার বৈশিষ্ট্য এক হবে না। তিস্তা নদীটা তো ভাঙন তো আছেই, এবং ভাঙন রোধ করার জন্য রুটিন ওয়ার্ক কিছু কিছু হয়, মাঝে মাঝে কিছু পার বাঁধার। কিন্তু তিস্তা নদীর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিস্তা নদী তিস্তার বুকটা উঁচু হয়ে গেছে, সমতলের সমান উঁচু হয়ে গেছে। তিস্তা প্রতি বছর ভাঙনের কারণে পানি উপচে যখন নিচ দিয়ে যায় তখন অসংখ্য চুট চ্যানেল, খাদের, নতুন নতুন খাদের সৃষ্টি হচ্ছে। 235 বছর ব্যাপী এই তিস্তার কোনো পরিচর্যা করা হয়নি, খনন করা হয়নি। তাহলে আমরা যেটা তিস্তা দেখতেছি, এই অবস্থায় দাঁড়িয়ে তিস্তার যে স্বাভাবিক প্রবাহ, পানি প্রত্যাহারের কারণে খরাকালে পানি আসে না, বর্ষাকালে যখন পানির ঢল নামে তখন এই তিস্তার বুক দিয়ে পানি যেতে পারে না, পানি কিনার দিয়ে যায়, ভাঙনের সৃষ্টি হয়। এই যখন অবস্থা আমাদের তিস্তায়, জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী 1916 সাল থেকে 19 সাল পর্যন্ত তিস্তা নিয়ে আলাদাভাবে একটা সমীক্ষা করেন। এবং চীনের পাওয়ার, চায়না এখানে যুক্ত ছিল পানি উন্নয়ন বোর্ডের। তারা কিন্তু বলে তিস্তার স্থায়ী ভাঙন সমাধান করতে গেলে তিস্তাকে মেসিভ ড্রেজিং করতে হবে এবং তিস্তার পেটটা খনন করতে হবে, গভীর করতে হবে, জলাধার নির্মাণ করতে হবে। তিস্তার সঙ্গে যে কানেক্টিং শাখা নদীগুলো আছে সেই শাখা নদীগুলোকে আবার কানেক্টিং করতে হবে। আমাদের যে ভূপরস্থ পুকুরগুলো আছে, উপনদীগুলো আছে, এই নদীগুলোকে ঠিক করতে হবে। এইটাই কিন্তু তিস্তা পাড়ের মানুষের ভাঙন যখন চলে প্রতি বছরে যখন হাজার হাজার মানুষ ভাঙনে উদ্বাস্ত হয়, ঘরবাড়ি হারা হয়, ফসল হারা হয়, তিস্তার কান্নাটাই তার কাছে সবচেয়ে বড় কান্না। তারা দাবি করতেছে স্থানীয় ভাষায়, রংপুরের ভাষায়, যে কবিরাজি চিকিৎসা দিয়ে তিস্তাকে ঠিক করা যাবে না। তিস্তাকে ঠিক করতে গেলে যে মহাপরিকল্পনা সরকার গ্রহণ করেছে, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই ধন্যবাদ জনাব নজরুল ইসলাম হক্কানি আপনাকে। আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন রাজবাড়ী থেকে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী MA শামীম। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি শুনছিলেন হক্কানি সাহেবের কথা, উনি বলছিলেন বেশ কয়েকটি কারণের কথা, এবং পাশাপাশি যেটা আমিও বলছিলাম, নদী ভাঙন রোধে আসলে স্থায়ী বাঁধ তো প্রয়োজন, পাশাপাশি আরো বেশি প্রয়োজন নদী সোজা করে ঠিক করে কাজ
শুরু করা এবং পাশাপাশি গভীরতা ও প্রশস্ততার কথা যেটা বলছিলেন হক্কানী সাহেব, এটিও প্রয়োজন। এবং এই কাজগুলো তো শুষ্ক মৌসুমে করার কথা। শুষ্ক মৌসুমে কি এই কাজগুলো আদৌ করা হয়? আর যদি করাই হতো তাহলে কি এই পরিস্থিতি দাঁড়াতো আজ? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের প্রকৃতি একটু ভিন্ন অন্যান্য সংস্থা থেকে। আগে আমাদের বুঝতে হবে যে আমাদের পানি উন্নয়ন বোর্ড কাজ কি ধরনের করে। আসলে কাজ নর্মালি পানি উন্নয়ন বোর্ড দুইটা উপায়ে করে, একটা হচ্ছে এডিবি প্রকল্পের মাধ্যমে, আর একটা হচ্ছে আপৎকালীন জরুরি কাজ। তো এডিবি প্রকল্পের কাজটা শুকনো মৌসুমে হয়, আর আপৎকালীন কাজ জরুরি কাজ, যেটা নাম শুনে বোঝা যাচ্ছে এটা জরুরি কাজ। তো বর্ষাকালে যখন কোথাও ভাঙন শুরু হয় হঠাৎ করে, তখন জরুরি ভিত্তিতে যে ব্যবস্থাটা নেওয়া হয় সেটা হচ্ছে জরুরি কাজ। আর শুকনার সময় যেটা করা হয়, বিশেষ করে ডিসেম্বর বা নভেম্বর থেকে মে পর্যন্ত, এটা আমাদের এডিবি প্রকল্পের আওতায় এই কাজগুলো করা হয়। তো এখন আপনি যেটা বললেন, মানে নদীর প্রশস্ততা বৃদ্ধি করা, তারপরে নদীর পানির ফ্লো ঠিক রাখা, হ্যাঁ আসলে সত্য কথা, এটা করলেই নদী ভাঙন অনেকাংশে কমানো সম্ভব। তবে কিছু প্রাকৃতিক বিষয় আমাদের লক্ষ্য করতেই হয়, কারণ নদী তো একটা প্রাকৃতিক বিষয়। এখানে আমি আপনি চাইলেই যে একদিনে রাতারাতি সবকিছু করে ফেলতে পারি, এটা এমনটা নয়। কারণ হচ্ছে আমাদের দেশের 3টা নদীর অববাহিকা আছে, তার মধ্যে পদ্মা বেসিন একটা, মেঘনা বেসিন একটা, আর হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন একটা। তো আমার রাজবাড়ি যেহেতু পদ্মার পাড়ে, আমি পদ্মার বিষয়টাই বলি। পদ্মা নদী দিয়ে সারা বছর যে পরিমাণ পানির প্রবাহ হয়, এই পানির প্রবাহর শুধুমাত্র 7% পানি বাংলাদেশের বিভিন্ন ভূখণ্ড থেকে আসে, আর বাকি 93% পানি আসে আমাদের দেশের বাইরের থেকে, মানে আপের দেশগুলো থেকে, যেমন ইন্ডিয়া, ভুটান, নেপাল, এই সব এলাকার থেকে। এই জন্যে আমরা যেহেতু ভাটির দেশ, এই দেশে যেটা দেখা যায় যে আমাদের আপের থেকে যখন পানিগুলো এত দূরে আসে, প্রচুর পরিমাণ সিল্ট ক্যারি করে। এই জন্যেই নর্মালি ছোটোখাটো ড্রেজিং করা যদি হয়, দেখা যায় কিছুদিনের মধ্যেই সেই ড্রেজিংটা আবার ফিল আপ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা থাকতেছে না একটা বর্ষা পার হলেই। এটা একটা মহাপরিকল্পনার মতো নিলে কিছুটা কাজ হবে বলে আমি মনে করি। আর আরেকটা কথা হচ্ছে যে কাজের বিষয়, যে একটা হচ্ছে স্থায়ী কাজ, অস্থায়ী কাজ। আসলে পানি উন্নয়ন বোর্ডের কাজ নদী নিয়ে কাজ, নদীর কাজ এক কথাই যদি আমি বলি, আপনি যে কাজগুলোর কথা বলছেন বা প্রকল্পগুলোর কথা বলছেন, এগুলোর ব্যাপারে আমরা আরো বিস্তারিত শুনবো এবং বাস্তবায়ন সম্পর্কেও শুনবো। আপনি আমাদের সাথে থাকবেন এবং নজরুল ইসলাম হক্কানী আপনিও থাকবেন আমাদের সাথে। আমরা আপনাদের দুজনের কাছেই ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ মানচিত্রে আমরা আলোচনা করছি নদী ভাঙন রোধে উদ্যোগ কি সামান্য, এই বিষয়ে। এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন রাজবাড়ী থেকে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী MA শামীম এবং রংপুর থেকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। জনাব MA শামীম, আপনি বিরতিতে যাওয়ার আগে জানাচ্ছিলেন বিভিন্ন প্রকল্পের কথা বা পরিকল্পনার কথা। একটু জানাবেন আমাদেরকে যে আজ পর্যন্ত নদী ভাঙন রোধে কি কি প্রকল্প নেওয়া হলো এবং তার বাস্তবায়ন কতদূর? জি, আমাদের রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন রোধে 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাজবাড়ী শহর রক্ষা প্রথম পর্যায় নামে 2.5 কিলোমিটারের স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়, এবং গত 17 সাল থেকে 2022 সালের জুন পর্যন্ত রাজবাড়ী শহর রক্ষা দ্বিতীয় ফেজ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই দুই প্রকল্পের আওতায় টোটাল 7 কিলোমিটার প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়। এছাড়াও গড়াই নদীতে কিছু কিছু অংশে প্রায় 1.5 কিলোমিটার মতো প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয় এই বিগত বছরগুলোতে আমাদের রাজবাড়ীতে। আর এখন আমাদের একটা প্রকল্প নেওয়া আছে, যেই প্রকল্পটা রাজবাড়ীর 4টা উপজেলা মিলে, গোয়ালন্দ, সদর, কালুখাল এবং পাংশা, এই 4টা উপজেলায় প্রায় 20 কিলোমিটার নদী তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন নামক একটি ডিপিপি পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করা আছে। এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই মিটিংয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হয় যে পুরা পদ্মা নদীর বেসিনটা একটা স্টাডি সুপারিশের আলোকে ডিপিপিটা পুনর্গঠন করে পুনরায় দাখিল করতে হবে। তো স্টাডিটা চলমান আছে। এই স্টাডিটা আমরা আশা করতেছি এবছরের শেষ নাগাদ স্টাডিটা শেষ হবে। শেষ হলে সে অনুযায়ী
ডিপিপিটা আমরা পুনর্দাখিল করব। আর একই সাথে আপনার জ্ঞাতার্থে আমি আরেকটা কথা বলে রাখি, এই মাসেই এই সপ্তাহের মধ্যে আমরা রাজবাড়ী এলাকার সদর এলাকার মহাদেবপুর এলাকা এবং লালগোলা এলাকায় 3.6 কিলোমিটারের একটি প্রিকশনারি প্রতিরক্ষামূলক কাজ, মানে পূর্ব সতর্কতামূলক প্রতিরক্ষামূলক কাজ, লো কস্টের কাজের আমরা একটা কারিগরি কমিটি বোর্ড কর্তৃক গঠন করার পরে সেটার একটা কারিগরি প্রতিবেদন বোর্ডে দাখিল করছেন এবং ওই অনুযায়ী আমরা ডিপিপি তৈরির প্রিপারেশন নিচ্ছি, যেটা আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই ডিপিপিটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের দাখিল করব। তারপরে পরবর্তী পদক্ষেপের মাধ্যমে এটা যদি অনুমোদন সাপেক্ষে আমরা খুব দ্রুত কাজ শুরু করব বলে আমরা আশা রাখছি। জি জনাব শামীম, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। এবার আমরা নজরুল ইসলাম হক্কানী আপনার কাছে জানতে চাইছি, আপনি শুনছিলেন যে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাবুর পক্ষ থেকে। আপনি যদিও প্রথমেই বলেছিলেন যে আপনি তিস্তা নিয়ে কাজ করছেন এবং তিস্তাকে অন্য সবগুলো নদীর সাথে মিলালে চলবে না, তারপরও আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করছেন যে ধরনের পরিকল্পনা বা প্রকল্প বা পদক্ষেপ নেওয়া হয়েছে তা যুক্তিযুক্ত কিনা? আমার মনে হচ্ছে যে জনগণের কিছু দাবি থাকে ভাঙন রোধে, কিন্তু এখন ব্যবস্থাপনা, এখন কিন্তু আগের যে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার কনসেপশনটা কিন্তু পাল্টে গেছে। এখন কিন্তু পানি ব্যবস্থাপনা, সেই পানি ব্যবস্থাপনার দিকে জোর দিতে হবে। ধরেন উজান থেকে আমাদের সব বেসিনে, আমাদের তিস্তা বেসিনে যে পানিটা, ঢলের পানিটা আসে, আমরা ভাটিতে আছি বলে কিন্তু সুবিধা পাই। যখন ওই অঞ্চলে যখন পানিটা যখন ধরে রাখতে পারে না ঢলের পানিটা, তখন কিন্তু ছেড়ে দেয় তারা। সেই পানির মাত্র 8 ভাগ পানি আমরা ব্যবহার করতে পারি, বাদ বাকি পানি ভেঙে চুরে সব তছনছ করে আবার সাগরে পতিত হয়। সেই জায়গায় কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনার ডিজাইনে আছে যে আমরা এই পানিটাকে ব্যবহার করব, পানিটাকে জলাধার করব, শাখা নদীগুলোকে আমরা রেডি করব যাতে পানিটা আমরা ধরে রাখতে পারি। এবং তাতে কি কাজ হবে, তাতে ভাঙন যেমন রোধ হবে, এই নদীটা মেসিভ ড্রেজিং হবে, অর্থাৎ বুকটা মেসিভ ড্রেজিং হবে। ড্রেজিং যদি হয়, এই ড্রেজিং করার পরে যে মাটিগুলো উদ্ধার হবে, সেই মাটি দিয়ে 174 কিলোমিটার ভূমি উদ্ধার হবে। এটা কম কথা না, কিন্তু দৈর্ঘ্যে পোস্তে 6 কিলোমিটার এই উদ্ধারকৃত জমিতে আধুনিক কৃষি, স্যাটেলাইট শহর এবং নৌ ব্যবস্থাপনা, নানা ধরনের জনকল্যাণমূলক কলকারখানা থেকে শুরু করে সব করা যাবে। এবং নদীর সঙ্গে কিন্তু আজকে যে চিলমারি বন্দরে যে নৌ টার্মিনাল দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন, মানুষ কিন্তু রংপুরের মানুষ, তিস্তাপাড়ের মানুষ বলে যে আগের ব্যবস্থাটা ছেড়ে দাও, নদীটা খনন করো বাহে, নদীটা খনন করো, নদীটা একদিকে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন এবং আমরা বুকে আশা বেঁধে আছি রংপুরের মানুষ। তিনি এসে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তিনি ঘোষণা দিবেন। এবং এই ডিজাইন যিনি করেছেন কবির বিন আনোয়ার, যিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন যে আমরা নিজের টাকা দিয়ে ফেজ বাই ফেজ এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন এবং উদ্বোধন করবেন। এবং তিনি চমৎকার বলেছেন যে আমরা ইতিমধ্যেই নদী খননের ক্ষেত্রে বাংলাদেশের সরকার কিন্তু কিছু পজিটিভ দিক আছে। বাংলাদেশে এই সরকার কিন্তু সরকারের আমলে অসংখ্য নদী, কয়েক হাজার বর্গ কিলোমিটার নদী, খালবিল উদ্ধারকে খনন করা শুরু হয়েছে। তিস্তার ক্ষেত্রে যদি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, আমরা যেটা মনে করতেছি জলবায়ু পরিবর্তনের কি প্রতিক্রিয়া, মানে সাগর উঁচু হয়ে যাচ্ছে, সাগরের লোনা পানি কিন্তু 19টি উপকূলীয় জেলায় আসতেছে, ভূগর্ভস্থ পানির টান পড়েছে, ভূপৃষ্ঠ পানির আধার যদি আমরা ঠিক করতে না পারি এবং ভূপৃষ্ঠ পানিকে সংরক্ষণ করতে না পারি, নদী নালা খাল বিল পুকুর যদি আমরা খনন করতে না পারি, তাহলে সামনের পৃথিবীতে মিঠা পানির সংকটে আমরা নাস্তে নাবুদ হয়ে যাব, আমরা বিপর্যস্ত হয়ে যাব। তাই আমাদের কথা হচ্ছে, উনি যেটা বলেছেন সেটাও ঠিক আছে যে ইমিডিয়েট সলভ করার জন্য যখন আসে দাবি আসে, ভাঙতেছে, বস্তা ফেলো, কিছু কাজ করো, কিছু রুটিন ওয়ার্ক করো। এই রুটিন ওয়ার্ক করলে হবে না। গোটা দেশের নদী ব্যবস্থাপনায় সরকারের ডেল্টা পরিকল্পনায় কিন্তু গোটা দেশের নদী ব্যবস্থায় পরিকল্পিত খনন এবং জলাধার নির্মাণের কথা বলা আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে এই উত্তরবঙ্গের এই তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন, রেডি
হয়ে গেছে, সমীক্ষা শেষ হয়ে গেছে। এইটা যদি হয় তাহলে এই মডেলটা কিন্তু সারা দেশে কিন্তু একটা মানে একটা উৎসাহজনক উদাহরণ সৃষ্টি করবে। তাই আমরা আপনার মাধ্যমে, ডিবিসির মাধ্যমে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 2 তারিখে রংপুর আসবেন। এই মহাপরিকল্পনাটার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। এই তিস্তার ভাঙনে প্রতি বছর যে ঘরবাড়ি ভেঙে যায়, জনাব হক্কানি, সেই প্রত্যাশা আমাদেরও রইল। আপনাদের জন্য শুভকামনা। এবং জনাব এম এ শামীম, আপনাকে দিয়ে শেষ করতে চাই, এবং রাজবাড়িতে যে ঘাটে ভাঙন সৃষ্টি হয়েছে, এই ভাঙন ফেরিঘাটে এই ভাঙন রোধে আপনারা কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সংক্ষেপে বলবেন। আচ্ছা, ঘাটে দৌলতদিয়া ঘাটে যে ভাঙন দেখা দিয়েছে, আসলে এখানে একটা আমাদের বিষয়টা ক্লিয়ার করার দরকার আছে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয়ের মিটিং হয়। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে ঘাট এলাকায় যদি কোনো ভাঙন দেখা দেয় সেটার মেরামত করবে BIWTA, আর ঘাটের উজানের চর এলাকায় বা নদী তীর এলাকায় যদি কোনো ভাঙন দেখা দেয় সেটা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপরে। সে আলোকেই ঘাটের ঠিক উজানে যদুমাতবর পড়া এবং ব্যাপারীপাড়া নামে জায়গা আছে, যেখানে গত ঈদের কিছুদিন আগে ভাঙন শুরু হল। দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে জিওব্যাগ ডাম্পিং এর মাধ্যমে জরুরি আপৎকালীন কাজ শুরু করি এবং সেই কাজটা চলমান আছে, অতি দ্রুত এই কাজটা শেষ হবে। এছাড়াও শুধু গোয়ালন্দ না, আমাদের রাজবাড়ী অংশে পদ্মা নদী। অসংখ্য ধন্যবাদ জনাব শামীম এবং অসংখ্য ধন্যবাদ জনাব হক্কানি, আপনাদের দুজনকে আজকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। ডিবিসির সঙ্গেই থাকুন।